আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো। করোনাকালীন সংকটের কারণে আমাদেরকে অনলাইনে ক্লাস নিতে হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে। আর সেই জন্যই আমি সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব রবীন্দ্রনাথের শুভা গল্প। শুরুতেই আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নেই। রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা বিশ্বকবি হিসাবে চিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 25শে বৈশাখ 1268 এবং ইংরেজি সাল 7ই মে 1861। মৃত্যুবরণ করেন 22শে শ্রাবণ 1348 এবং ইংরেজি 7ই আগস্ট 1941। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ তার দাদার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি। বাল্যকাল থেকেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তিনি বনফুল রচনা করেন। 1913 সালে এশিয়া মহাদেশের প্রথম ব্যক্তি হিসাবে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্যকার ছিলেন। ছোট গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, গান, সাহিত্যের সকল শাখায় তার অবদান ছিল। শুধুমাত্র মহাকাব্য ছাড়া রবীন্দ্রনাথ সকল সাহিত্য কর্মে অবদান রাখেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো, আমরা একটু দেখার চেষ্টা করি কোনগুলা কাব্যগ্রন্থ, এবং তোমরা কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাসগুলা সুন্দর করে আন্ডারলাইন করে আলাদা করে নিবে। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনর্ছ। এই মানসী থেকে নিয়ে পুনর্ছ পর্যন্ত এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। তোমরা এগুলো খুব সুন্দর করে আন্ডারলাইন করে পাশে লিখে নিবে। তারপরে আমরা আসি তার উল্লেখযোগ্য উপন্যাস চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা। এই চোখের বালি থেকে শেষের কবিতা পর্যন্ত এখানে উপন্যাস। এছাড়াও রবীন্দ্রনাথের আরো উপন্যাস রয়েছে। আমরা তারপরে দেখি রবীন্দ্রনাথ অনেকগুলো নাটক রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য 3টা নাটকের নাম এখানে দেয়া আছে: বিসর্জন, ডাকঘর, রক্ত করবি। এই 3টা হচ্ছে রবীন্দ্রনাথের নাটক: বিসর্জন, ডাকঘর, রক্ত করবি। তার গল্প গ্রন্থ নাম গল্পগুচ্ছ। এছাড়া তার একাধিক প্রবন্ধ গ্রন্থ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ হলো বিচিত্র প্রবন্ধ গ্রন্থ। তারপরে আমরা গল্পের আলোচনায় চলে যাই। শুরুতেই গল্পটা কি নিয়ে লেখা সেই সম্পর্কে বলে দেই। আমাদের সমাজ এবং পারিবারিক অবস্থা। রবীন্দ্রনাথ যে সময় গল্পটা লেখেন, প্রায় 1910 সালের দিকে বা তার সমসাময়িক সময়, সেই সময় আমাদের সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থার যেরকম ছিল সেই বিষয়গুলো এই গল্পে তিনি ফুটে আনার চেষ্টা করেন। একটা প্রতিবন্ধী মেয়ে প্রতিনিয়ত তার সমাজ, পরিবার, তার নিজের আপনজন সবার কাছ থেকে যেরকম ভাবে অবহেলার শিকার হয়, এবং সেই অবহেলার শিকার হয়ে একটা মানুষ প্রতিবন্ধী হলে সে একটা মানুষ, সে যখন মানুষের কাছাকাছি থেকে সরে গিয়ে অন্য প্রাণীদের কাছাকাছি চলে যায়, এবং আমরা তাদেরকে, এই প্রতিবন্ধী মানুষগুলাকে হচ্ছে মানুষ এত পরিমাণে অবহেলা করি, তাদেরকে অবহেলা করতে করতে তাদেরকে আমরা অন্য প্রাণীর পর্যায়ে কিংবা বস্তুর পর্যায়ে নিয়ে যাই। এই বিষয়গুলা গল্পের মধ্যে আমরা দেখতে পাই। আর যখন আমরা প্রতিবন্ধীকে আমরা মানুষ হিসেবে অবহেলা করি, তখন আমরা দেখতে পাই যে মানুষগুলা প্রকৃতির যে অন্য প্রাণী কিংবা প্রাকৃতিক যে অন্য বিষয়গুলো আছে, অন্য বস্তুগুলো আছে, সেগুলোর কাছে গিয়ে তাদের সাথে মিতালি বা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। প্রতিবন্ধীর প্রতি মানুষের যে অবহেলা, মানুষের যে ঘৃণা, সেই বিষয়গুলো এই গল্পে ফুটে ওঠে। আমরা এবার গল্পে চলে যাই। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত সে বোবা হইবে। এখানে একটু ব্যঙ্গ করে রবীন্দ্রনাথ শুরু করেছেন যে একটা বোবা মেয়ের নাম সুভাষিনী, সেটা কিভাবে হতে পারে। কিন্তু তার পরবর্তীতে রবীন্দ্রনাথ আবার বিষয়টা ক্লিয়ার করে দেন যে তাহার বড় 2 বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেয়া হয়েছিল। আর নামের মিলের অনুরোধে বাপ ছোট মেয়েটির নাম রাখেন সুভাষিনী। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে। আমরা একটু দেখি এই যে নামগুলার সাথে কাজের মিল থাকা অত্যন্ত দরকার। রবীন্দ্রনাথ শুধুমাত্র নামের মিলের জন্য নাম রাখছেন। সুভাষিনী বলতে যে সুন্দর ভাষায় কথা বলে, যে খুব সুন্দর ভাবে মিষ্টি ভাবে কথা বলে, তাকে বলা হয় সুভাষিনী। কিন্তু আমরা এখানে দেখি শুভা কথা বলতে পারে না। আর সুকেশিনী হচ্ছে
যার কেশ অর্থাৎ চুল অত্যন্ত সুন্দর তাকে বলা হয় সুকেশিনী। তার কেশ সুন্দর, সুহাসিনী, যে খুব সুন্দর করে হাসে, তার হাসিটা খুব সুন্দর, অমায়িক হাসি, সেটাকে বলা হয় সুতা। সেই ধরনের মেয়ে নারীকে বলা হয় সুহাসিনী। আমরা এবারে চলে যাই পরবর্তীতে। দস্তর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোট মেয়েটি পিতামাতার নীরব হৃদয়ের ভার। দস্তর মতো অনুসন্ধান, খুব ভালো মতো অনুসন্ধান করলে দেখা যায় যে প্রচুর অর্থ ব্যয়ে বড় দুই মেয়ের বিয়ে দেওয়া হয়ে গেছে। হিন্দু সমাজে সেই সময় একটা প্রচলিত কথা ছিল গৌরী দান। 9 বছরের মেয়েকে বিয়ে দেওয়াকে বলা হতো গৌরী দান। 10 বছর কিংবা 11 বছরের মেয়ের পরে যদি মেয়েদের বিয়ে না হতো তাহলে সমাজ থেকে তাদেরকে অপয়া বলা হতো, তাদেরকে সবাই ঘৃণা করতো, তাদেরকে সমাজ থেকে এক প্রকারের কি করা হতো, এক প্রকারে ঘৃণা করে বা নেগলেক্ট করা হতো, তাদেরকে অন্য চোখে দেখা হতো, আর চোখে দেখা হতো। এরকম ভাবে যখন খুব আগের বাণিক, এই যে সুভার বাবার আগে যে বড় দুইটা মেয়ে, সেই দুইটা মেয়ের খুব ভালো ঘরে ভালোভাবে বিয়ে হয়ে যাওয়ার কারণ তাদের কোনো ত্রুটি ছিল না, তারা কথা বলতে পারতো। কিন্তু সুভা যেহেতু কথা বলতে পারে না, এই কথা না বলার কারণে সুভাকে বাবা মা বিয়ে দিতে পারতেছে না। সে প্রায় 10-11 বছরের কাছাকাছি হয়ে গেছে এরকমটা। তাই সে তাদের পিতা মাতার হৃদয়ে নীরব ভারের মতো, অদৃশ্য একটা পাথরের মতো যেন বিরাজ করছে, এরকমটা মনে হচ্ছে তার সুভা বাবা মার কাছে। যে কথা কয় না সে যে অনুভব করে, ইহা সকলের মনে হয় না। এই জন্য তাহার সাক্ষাতে সকলে তাহার সহিত তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা করিত। সে বিধাতার অভিশাপ রূপে পিতৃগ্রহে আসিয়া জন্ম গ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিবোধ হইতে সে আপনাকে গোপন রাখিতে সর্বদা চেষ্টা করিত। মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি, কিন্তু বেদনা কি কেউ কখনো ভুলে? পিতা মাতার মনে সে সর্বদাই জাগরুক থাকে। আমরা যারা কথা বলি তারা হচ্ছে অনেকেই অনুভব করি না, যে কথা বলতে পারে না সেও কিন্তু কানে শুনতে পায়, সে অনুভব করতে পারে। এই বিষয়টা আমাদের মনে কাজ করে না। আর এই মনে কাজ না করার কারণে সুভার বাবা মা এবং আত্মীয় স্বজন যারা ছিল তারা সকলে সুভার ভবিষ্যৎ নিয়ে, তাকে বিয়ে দিতে পারবে কিনা, তার এই ধরনের বিষয়গুলা নিয়ে, পিতা মাতা মারা গেলে যদি বিবাহ না দিতে পারে তার কি অবস্থা হবে, এই সমস্ত বিষয়গুলা নিয়ে সে কি করে, তারা যখন কথা বলে সেই কথাগুলা সুভা কি করে অনুভব করতে পারে, এবং সে ভাবে সে বিধাতার অভিশাপ রূপে সে তার পিতার গৃহে আসছে, এবং শিশুকাল থেকে এই বিষয়টা তার মনের মধ্যে গেঁথে নিচ্ছে। এই কারণে সে সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখতো, কিন্তু পিতা মাতার মনে সন্তান সবসময় জাগরুক থাকে, তাই পিতা মাতা তার সে সবসময় তাকে মনে রাখতো। সেটা ভালো কিছু চিন্তা করে হোক কিংবা খারাপ কিছু চিন্তা করে হোক, হতাশা নিয়ে চিন্তা করে হোক, পিতা মাতার মনে সে সবসময় জাগ্রত থাকতো। বিশেষত তার মা তাহাকে নিজের একটা ত্রুটি রূপে দেখিতেন, কেননা মাতা পুত্র অপেক্ষায় কন্যাকে নিজের ত্রুটি স্বরূপ দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। গল্পটা সেই সময় লেখা, সেই সময়ের যে সমাজ ব্যবস্থা ছিল, সেই সময় পিতা মাতাগণ সমাজ ব্যবস্থার কারণে কন্যা সন্তানের ত্রুটি বা কন্যা সন্তানের জন্য ত্রুটি যদি দেখা যেত, সেইটা সমাজ যেরকম পিতা মাতার সমাজ যেরকম পরিবারে মায়ের ঘাড়ে চাপাতো, যে মায়ের কোনো খারাপ কাজের কারণে তার সন্তানের এই অবস্থা, ঠিক একই রকম ভাবে সেই সময় মায়েরাও সন্তানের কোনো ত্রুটি দেখলে সেটা নিজের ঘাড়ে নেওয়ার চেষ্টা করতো। তাই সুভার মাও সেটাকে নিজের ত্রুটি বলে মনে করতেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে অন্য মেয়েদের অপেক্ষায় যেন একটু বেশি ভালোবাসতেন, কিন্তু মাতা তাহাকে নিজের গর্বের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বিরক্ত ছিলেন। পিতা তাকে খুব বেশি ভালোবাসলেও তার যে মা ছিলেন, মা তাকে নিজের গর্বের কলঙ্ক, তার নিজের কোনো পাপের ফল মনে করে একটু বড় বিরক্ত ছিলেন মেয়ের প্রতি। সুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ এবং তাহার ওষ্ঠধার ভাবের আভাস মাত্র কচি কিশোরের মতো কাঁপিয়া উঠিত। সুভার কথা ছিল না, সুভা কথা বলতে পারতো না, কিন্তু তার চোখের যে সুদীর্ঘ পাতা বিশিষ্ট দুটা চোখ, কালো চোখ, সেই চোখগুলা
দিয়ে সে মানুষের এই কথাগুলা বুঝতে পারতো, কথা বলতে পারতো না, সে চোখ দিয়ে চোখের ভাব, তার যে মনের ভাষা সেটাও বোঝানোর চেষ্টা করতো। এবং সে সেই মনের ভাবটা যখন বোঝানোর চেষ্টা করতো, তার যে উষ্ঠতা, তার দুইটা ঠোঁট ভাব, তার মন থেকে যে ভাবটা প্রকাশ হবে, যে ভাবের আভাস মাত্র প্রকাশ পাবে, এরকম একটা অবস্থায় যখন যেত, সেই সময় তার ঠোঁটগুলা কচি কিশলয় গাছের কচি সদ্য বের হওয়া পাতার মতো, তার কচি পাতার মতো কাঁপিয়ে উঠতো। কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়। আমরা কথার মাধ্যমে যেই ভাবটা প্রকাশ করি সেই ভাবটা আমরা নিজের মতো করে গড়ে নিতে, নিজের মতো করে তৈরি করে নিতে হবে। অথবা কোনো কথাকে বুঝতে গেলে কতকটা তর্জমা করার মতো, আমরা যদি কোনো কথা বুঝি, অন্য অন্য মানুষ কোনো একটা কথা বলতে, সেটা বোঝার ক্ষেত্রে নিজের মতো করে সেটাকে গড়ে নিতে হয়, অথবা সেটাকে ব্যাখ্যা করে নিতে হয়। সকল সময় সেই ব্যাখ্যাটা ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুল হয়। আমরা যে ব্যাখ্যা করতেছি সেই ক্ষেত্রে অনেক সময় সেটা ভুল হয়, আবার অনেক অনেক সময় সেটা সঠিক হয় না। কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না, মন আপনা আপনি তার উপর ছায়া ফেলে। এই যে কালো চোখ, যার কথা নাই, সে চোখের মাধ্যমে মানুষের ভাষা বুঝে, অনুভূতির মাধ্যমে বুঝে, তাকে কোনো কিছু তর্জমা করতে হয় না। তার যে চোখ তার যে চোখ দিয়ে, চোখের মাধ্যমে তার এই যে মানুষের কথাগুলা, যে মানুষের অবয়ব দেখে, কথা বলার ভঙ্গি দেখে, সেটা তার মনের মধ্যে আপনা আপনি ছায়া পেলে, সেই মানুষের মনের ভাবটা তার মনের মধ্যে আপনা আপনি ছায়া পেলে, এবং সেই ভাবটা আপনি তার উপর কখনো প্রসারিত হয়, কখনো মুদিত হয়, আবার কখনো উজ্জ্বল ভাবে জ্বলে উঠে, আবার কখনো ম্লান হয়ে নিভে আসে। এই যে মানুষ কথা বলে, মানুষের যে কথা বলাটা দেখে তাদের যে ভাবটা সবার মনের মধ্যে প্রভাব ফেলে, সেটা কখনো নিজেই প্রসারিত হয়, আবার কখনো সংকুচিত হয়ে যায়, আবার কখনো উজ্জ্বল ভাবে তার মনের মধ্যে জ্বলে ওঠে, আবার কখনো ম্লান হয়ে নিভে যায়। কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরিয়ে ওঠে। এই যে তার মনের মধ্যে যে ভাবটা সে ধারণ করে, সেটা কখনো অনিমেষ চন্দ্রের মতো, অর্থাৎ চাঁদ যেরকম ভাবে অস্তমিত হবে এরকম একটা অবস্থা, সেরকম ভাবে অপলক হয়ে তাকিয়ে থাকে, সেটাকে দেখা যায় না। আমরা জানি চাঁদ অস্ত যায় না, সে দিনের বেলাও চাঁদ থাকে, সেটা আমরা সূর্যের আলোর কারণে, চাঁদের আলো থেকে সূর্যের আলো বেশি হওয়ার কারণে দিনের বেলা আমরা সেই চাঁদটা দেখতে চাই না। যেরকম অনিমেষ ভাবে চাহিয়া থাকে আমাদের দিকে, ঠিক শুভাও এরকম ভাবে তার মানুষের কথাগুলো যখন শুনে, তার মনের মধ্যে যখন সেটা আঘাত করে কিংবা দাগ কাটে, তখন সে এরকম ভাবে অনেক ভাবে চাইয়া থাকে। আবার কখনো তার মনের মধ্যে এটা খুব বিদ্যুতের গতির মতো, খুব চঞ্চল বিদ্যুতের গতির মতো তার মনকে শিহরিত করে তোলে। মুখের ভাব বই আজন্ম কাল, যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল, স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের মতো নিস্তব্ধ রঙ্গভূমি। যেই মানুষটা আজন্মকাল, জন্ম থেকে মুখে কথা বলতে পারে না, সেই মানুষটার চোখের ভাষাই হচ্ছে অসীম। সে চোখের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করে, চোখের মাধ্যমে মানুষের কথাগুলা, মানুষের দিকে দৃষ্টি দিয়ে মানুষের কথাগুলা বোঝার চেষ্টা করে। তার যে বোঝা এবং বোঝানোর যে ক্ষমতা, সেটা হচ্ছে অতল, স্পর্শ এবং গভীর। সেটাকে মানুষ সহজে বুঝতে পারে না। তার সেই তার সেই ভাষাটা হচ্ছে, তার সেই মনের ভাষাটা হচ্ছে, বা চোখের ভাষাটা হচ্ছে অনেকটা আকাশের মতো স্বচ্ছ, আবার অনেকটা হচ্ছে সূর্যের মতো উদয় অস্ত। সূর্য যেরকম অস্ত যায় পৃথিবীকে আলোকিত করে, সেরকম উজ্জ্বল, আবার কখনো অস্ত গিয়ে অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় তার সে ভাষাগুলা। অনেক আবার অনেকটা ছায়া লোকের মতো নিস্তব্ধ রঙ্গভূমি। আবার অনেকটা দেখা যায় যে ছায়া লোক, যে ছায়া আমরা দেখি, কিন্তু ছায়া কথা বলতে পারে না, শুধুমাত্র নড়াচড়া করে মানুষের সাথে সাথে। সেই যেরকম নিঃশব্দ রঙ্গভূমিতে যেরকম ভাবে মনে হচ্ছে না ছায়াটাও নাচতেছে আমাদের সাথে সাথে, নিস্তব্ধ অবস্থা, ঠিক এরকম ভাবে তার যে মনের ভাবটা, তার যে মনের অনুভূতিটা, সেটাই নিস্তব্ধ রঙ্গভূমির মতো নিস্তব্ধ এবং একবারে নীরব। এই জন্য সাধারণ বালক বালিকা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না, নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। তার এই কারণ, যে কথা বলতে পারতো না,
তার এই কথাগুলা কেউ বুঝতো না, এই জন্য সাধারণ যারা বালক বালিকা ছিল তারা তার সাথে কেউ খেলা খেলতে আসতো না। এটা হচ্ছে সেই রবীন্দ্রনাথ যখন যেই সময়ের কথা বলতেন সেই সময় সমাজ ব্যবস্থাটা এরকমই ছিল, প্রতিবন্ধীদেরকে অবহেলা করা হতো, তাদের সাথে মানুষকে মিশতে দেওয়া হতো না, কেউ তাদের সাথে গিয়ে যে কথাও বলতো না। এই জন্য তার কোনো খেলার সাথে ছিল না, কেউ খেলা করতো না। সে হচ্ছে নির্জন দ্বিপ্রহর, দুপুর বেলা মানুষজন যেরকম জনমানুষ দ্বিপ্রহরের সময় যেরকম জনমানব শূন্য হয়ে যায়, প্রকৃতি ঠিক সুবাহ সেরকম শব্দহীন এবং সঙ্গীহীন হয়ে পড়ে, সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি গ্রামের একটি ছোট নদী, গৃহস্থ ঘরের মেয়ের মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। নিরলসা তন্বী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়, দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। সুভাদের গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর, তার গ্রামের পাশে ছোট একটা নদী। সে নদীটা হয়তো সুভা যেরকম ঘর গৃহস্থের কাজ করে, তার ঘরের পারিবারিক কাজগুলা করে, হয়তো নদীটি তার ওইরকম ভাবে তার প্রসার অতটা নয়, কিন্তু এই যে নিরলস ভাবে তার দুই পাশে যে গ্রামের মানুষগুলার সাথে সে সম্পর্ক রক্ষা করে চলে এবং তাদের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে। আমরা যদি খেয়াল করি, কোনো মানুষ নদীতে গোসল করতে আসে, কেউ পানি নিতে আসে, কেউ নদীর সৌন্দর্য দেখতে আসে, কেউ নদীতে নৌকা চালায়। এই যে বিষয়গুলা নদীটার সাথে সেই মানুষগুলার, গ্রামের মানুষগুলার কোনো না কোনো সম্পর্ক আছে, সেই বিষয়গুলা এখানে লেখক বলতেছেন। দুই ধারে লোকালয়, তরু ছায়া ঘন তট, নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কাজে চলেছে। এই যে নদীর দুই ধারে যে লোকালয় বলতে গ্রাম বোঝাচ্ছে, তরু ছায়া ঘন একটা উচ্চ লোকালয়, উচ্চ গ্রাম, জনমানুষে পূর্ণ একটা গ্রাম হচ্ছে এই নদীর দুই পাশে দুইটা গ্রাম। তার নিচের পাশ দিয়ে এই নদীটা প্রবাহিত হচ্ছে, সেই নদীটাকে বলা হচ্ছে গ্রামের লক্ষ্মী নদী। এবং সে নিজের মতো করে বিস্তৃত হয়ে, আত্মবিস্তৃত মানে নিজের মতো করে নিজে খুব দ্রুত পদক্ষেপে, দ্রুত পায়ে, আনন্দিত হৃদয়ে, প্রফুল্ল হৃদয়ে অর্থাৎ আনন্দিত হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলেছে। অর্থাৎ এই যে গ্রামের দুই পাশে গ্রাম, মাঝখানে যে নদীটা, সেই নদীটা নিজের মতো করে খুব আনন্দিত হৃদয়ে নিজেকে নিজে বিস্তৃত করে খুব দ্রুত ভাবে মানুষের কল্যাণ করার জন্য সে সামনের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ বয়ে চলছে। মানিকণ্ঠের ঘর নদীর একেবারে উপরে, তাহার পাখাড়ির বেড়া, আটচালা গোয়াল ঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রই দৃষ্টি আকর্ষণ করে। পাখাড়ির বেড়া বলতে হচ্ছে বাঁশের ফালি, যে বাঁশের ফালি এটাকে বার বলা হয়, বারের দুই পাশে বোঝা নিয়ে সেটাকে কাঁধে নিয়ে বোঝা বহন করা হয়, সেটা বোঝা বহনে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে বাখারি। তোমরা হয়তো যদি কেউ গ্রামে গিয়ে থাকো তাহলে সে বাখারি দেখতে পাবে। এরকম বাঁশের ফালি দিয়ে বেড়া দেওয়া, তার যে ঘর পারিবারিক অবস্থা, তার যে সচ্ছল অবস্থা, এগুলা দেখেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারো নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদীর তীরে আসিয়া বসে। এই যে এত সচ্ছল একটা পরিবার, সেখানে এই মেয়েটির কথা কেউ মনে রাখে কিনা তা জানি না, নজরে পড়ে কিনা সেটাও লেখক বলতে পারছেন না। কিন্তু যখনই মেয়েটা অবসর পায়, কাজকর্ম শেষ করে, তখনই সে কি করে, এই নদীর পাশে আসিয়া বসে এবং সে হচ্ছে এই নদীর সৌন্দর্য উপভোগ করে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলকল ধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, গরুর মর্মর সমস্ত মিশিয়ে চারদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্র তরঙ্গ রাশির ন্যায় বালিকার নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙিয়া পড়ে। সুভার কাছে মনে হয় এই প্রকৃতি যেন তার কথা বলার অভাবটা পূরণ করে দিচ্ছে, প্রকৃতি যেন তার হয়ে কথা বলতেছে। এই নদীর কলকল ধ্বনি, মানুষের লোকালয়ের যে শব্দ, মাঝি যখন গান গায়, মাঝির গানের যে শব্দ, পাখির ডাক, তরুর মর্মর শব্দ, এই যে তরুলতা, গাছপালা সবকিছু মিশে যে একটা সবগুলো শব্দ একত্রিত হয়ে যে একটা কোলাহলপূর্ণ শব্দ হয়, যে শব্দগুলা মানুষ অনুভব করতে পারে না, সবগুলো শব্দ একত্রিত হওয়ার কারণে সবগুলো শব্দ যেন এসে তরঙ্গ রাশির মতো, সমুদ্রের ঢেউয়ের মতো এসে সেই সুভার মনের মধ্যে এসে কি করে, মনের উপকূলে এসে ভাঙিয়া পড়তেছে, অর্থাৎ সুভার মনের মধ্যে এগুলা ধাক্কা দিতেছে এবং সুভা সেই কথাগুলা বুঝতেছে। প্রকৃতির এই বিবিধ শব্দ, বিচিত্র গতি, ইহা বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে ভাষা, তাহারই একটি বিশ্বব্যাপী বিস্তার।
ঝিল্লি রব পূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্র পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। এই যে প্রকৃতির বিবিধ শব্দগুলো, এগুলাই হচ্ছে বোবার ভাষা। বোবার ভাষা যেরকম মানুষ বুঝতে পারে না, সাউন্ড করলে বোবা যদি সাউন্ড করে সে ভাষা যেরকম বুঝতে পারে না, ঠিক এই প্রকৃতির ভাষাগুলোও যেন হচ্ছে বোবার ভাষা। বড় বড় চোখের পাতা বিশিষ্ট সুভার যে ভাষা, সেই ভাষাটারই যেন এই প্রকৃতির মধ্যে বিশ্বব্যাপী বিস্তার লাভ করতেছে। সেই ঝিল্লি রব পূর্ণ তৃণভূমি, এই যে ঘাস লতা পাতা পূর্ণ যে মাটি ভূমি থেকে নিয়ে সেই শব্দহীন সেই নক্ষত্র লোক, সেই মহাশূন্য, সেই আকাশ পর্যন্ত এই যে বিস্তৃতি, সকল কিছু মনে হয় যেন সুভার মতো করে ইঙ্গিত, ভঙ্গি এবং সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে। অর্থাৎ এই সমস্ত কিছু মানে প্রকৃতির এই সমস্ত বিষয়গুলা যেন নিঃশব্দে সুবার মতো করে সুবার হয়ে কথা বলতেছে। এবং মধ্যাহ্নে যখন মাছিরা জেলেরা খাইতে যাইতো, গৃহস্থরা ঘুমাইতো, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রোদে আর একজন ক্ষুদ্র তরু ছায়ায়। আমরা একটু দেখি, এই মধ্যাহ্নে অর্থাৎ দুপুরে জেলেরা যখন নৌকার মাছ ধরা রেখে খেতে যেত, গৃহস্থরা ঘুমাইতো, যারা বাড়িতে থাকতো তারা ঘুমাইতো, পাখিরা ডাকতো না, খেয়াঘাটের নৌকা গুলা কি করো চলাচল বন্ধ করে দিত, তারা মাঝিরা কি করতো বাড়ি যেত খেতে। এবং যেই স্বজন জগৎ, যেখানে খুব মানুষজনের পরিপূর্ণ একটা জগৎ কাজকর্মে ব্যস্ত থাকতো, সেই জায়গাটা যখন জনশূন্য হয়ে একটা বিজন অর্থাৎ জনমানবহীন মূর্তি ধারণ করে, জনমানবহীন অবস্থা ধারণ করে, সেই জায়গায় তখন এই রুদ্র এই জনশূন্য মহাকাশের তলে, এই আকাশের নিচে শুধুমাত্র একটা বোবা মেয়ে একটু বোবা প্রকৃতির সামনে চুপ করে বসে থাকে। একজন হচ্ছে সুবিস্তীর্ণ রোদে, এখানে সুবিস্তীর্ণ রোদে বলতে সুভাকে বোঝানো হচ্ছে, সুবিস্তীর্ণ রোদে বলতে এখানে এই প্রকৃতিটাকে সূর্যের নিচে বোঝানো হচ্ছে। আর একজন হচ্ছে রোদ থেকে বাঁচার জন্য সুভা সেই তরুর ছায়া অর্থাৎ প্রকৃতির ছায়া বসে কি করতেছে, মুখোমুখি হয়ে মনে হয় যেন তারা কথা বলতেছে একে অপরের সাথে। সুভার গুটি কয়েক অন্তরঙ্গ বন্ধু ছিল না তাহা নহে, গোয়ালে দুটি গাভী, তাদের নাম সর্বস্বী এবং পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তারা কখনো শোনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত, কথাহীন একটা করুণ সুর ছিল তাহার মর্ম, তাহার ভাষা অপেক্ষায় সহজে বুঝিত। শোভা কখনো তাহাদের আদর করিতেছে, কখনো ভর্ৎসনা করিতেছে, কখনো মিনিত করিতেছে, তাহারা মানুষ অপেক্ষায় ভালো বুঝিত। এই যে আমি প্রথমে বললাম যে মানুষকে অবহেলা করতে করতে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যাই যে তার সাথে মানুষের কোনো সম্পর্ক বা বন্ধুত্ব ঘটে ওঠে না। সেই জন্য তারা চলে যায় প্রাণীর ক্ষেত্রে, কারণ আমরা মানুষকে এত এত পরিমাণ অবহেলা করি যে মানুষকে আমরা জন্তুর পর্যায়ে নিয়ে যাই। কারণ সুভার সাথে কেউ এসে মিশতো না, কথা বলতো না, সুভা বোবা হওয়ার কারণে, প্রতিবন্ধী হওয়ার কারণে। সেই জন্য তার গুটি কয়েক বন্ধু ছিল, সেটা হচ্ছে প্রাণী। সেখানে দুইটা গাভী ছিল, সর্বস্বী এবং পাঙ্গুলি। তারা কখনো বালিকার মুখে এই দুইটা নাম শোনে নাই, কিন্তু সুভা যখন ঘরের মধ্যে ঢুকতো গোয়াল ঘরে, তার পায়ের শব্দ চিনত। এবং সুভার যে একটা করুণ সুর ছিল, সে করুণ সুর এবং তার মর্ম মানুষ অপেক্ষায় এই দুইটা প্রাণী, অবলা প্রাণী, তারা কি করতো বুঝতো। সুভা তাদেরকে কখনো আদর করতো, কখনো ভর্ৎসনা করতো, কখনো মিনতি করতো। এই যে বিষয়গুলা, সুভা তাদের প্রতি কি অনুভূতি প্রকাশ করতেছে, এই বিষয়গুলা দুইটা প্রাণী খুব ভালোভাবে বুঝতো। সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহু দ্বারা সর্বস্বীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপন গণ্ডদেশ ঘর্ষণ করিতে এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিয়া দিত। যে সুভা যখন গোয়াল ঘরে ঢুকে সর্বস্বীর কাঁধে, গ্রীবা বলতে কাঁধ বেষ্টন করে, গলা বেষ্টন করে জড়াইয়া ধরে তার নিজের গলা সেখানে ঘর্ষণ খুঁজতো। অপর দিক থেকে পাঙ্গুলি খুব শান্ত দৃষ্টিতে তাহাকে দেখতো এবং দেখে কি করতো, নিজের জিভ দিয়ে সুভার গাকে চেটে দিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করে ঘরে যাইতো, তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে অসময়ে এই মুখ বন্ধু দুটির কাছে আসিত। তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ, বিষাদ শান্ত দৃষ্টিপাত তাহার কি এক
তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার সমবেদনা যেন বুঝিতে পারিত। গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া দিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিত। এই যে যখন সুভা ঘরের মধ্যে কোনো কঠিন কথা শুনতো, রুটিনের বাইরেও সে সেখানে যেত। তিনি একবার যাওয়ার কথা ছিল, সে সেখানে একাধিকবারও যাচ্ছে। এবং সবার মনে যে কষ্ট ছিল, দুঃখ ছিল, এই যে মুখ বলতে এখানে যে বোবা বন্ধু, দুইটা বন্ধু তারা কথা বলতে পারে না, তাদের কাছে যখন আসতো, এবং সুবার যে সহিষ্ণুতা, যে সহ্য ক্ষমতা পরিপূর্ণ একটা বিষাদ শান্ত দৃষ্টি, সহ্য ক্ষমতার মধ্যে তার যে দুঃখ কষ্ট গুলা ছিল, সেই দৃষ্টিগুলা এই যে দুইটা বোবা প্রাণী, তারা হচ্ছে তাদের অনুমান শক্তি দিয়ে বোঝার চেষ্টা করত। এবং বালিকার কাছে এসে তারা কি করত, তার গা ঘেঁষে এসে শিংয়ের মাধ্যমে শিংটা তার হাতে ঘষে ঘষে কি করত, সুবার হাতে ঘষে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। ইহা ছাড়াও বিড়াল শাবক, ছাগল এবং বিড়াল শাবক ছিল, কিন্তু তাহাদের সহিত সুবার এইরূপ সমকক্ষ সুবার এইরকম কিন্তু তাহাদের সহিত সুবার এইরূপ সমকক্ষ ভাবে মৈত্রী ছিল না। তথাপিও তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাতে যখন সুবার গরম কুলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রায় আয়োজন করিত, এবং সুভা তাহার গ্রীব পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে তাহার নিদ্রা আকর্ষণের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত। এই দুইটা প্রাণী সর্বস্ব এবং বাঙ্গুলি ছাড়াও ছাগল এবং বিড়াল শাবক ছিল বাড়িতে, তাদের সাথে তার এরকম সম্পর্ক ছিল না, তারপরেও তারা হচ্ছে সুভার প্রতি আনুগত্য প্রকাশ করতো, সুভাকে ভালোবাসতো। বিড়াল শিশুটি দিনে এবং রাতে যখন তার ঘুম পাইতো, সে সুভার কোলে এসে ঘুমানোর চেষ্টা করত এবং তার কোলটাকে দখল করে নিত। সুভা যখন তার ঘাড় এবং পিঠে হাত বুলাই দিত এবং বিড়ালটা ইশারা ইঙ্গিতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করত যে এরকম হাত বুলানোটা তার ঘুম আসার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ সহায়তা করতেছে, এইটা বিড়ালটা বোঝানোর চেষ্টা করত। উন্নত প্রাণীর জীবের মধ্যে সুবার আরো একটি সঙ্গী জুটিয়া ছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। এরই মাঝে উন্নত শ্রেণী অর্থাৎ মানুষের সাথে সুভার সম্পর্ক গড়ে ওঠে, ভালো সম্পর্ক। সেটা হচ্ছে মানুষ, সে কথা বলতে পারতো, ভাষা বিশিষ্ট জীব। এই জন্য কিরকম সম্পর্ক ছিল সেটা আমরা বা কবি আর লেখক আন্দাজ করতে পারতেছেন না। আমরা পরবর্তীতে কিরকম সম্পর্ক ছিল সেটা আমরা পরবর্তী ক্লাসে বোঝার চেষ্টা করব। আজ এই পর্যন্তই থাকবে। পরবর্তী দিন আমরা সুভার যে পরবর্তী অংশ আছে, আমরা সেই অংশটুকু পড়বো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকে যতটুকু বললাম, আশা করি তোমরা এই অংশটুকু ভালো করে পড়বে এবং বুঝবে। এবং এখান থেকে কোনো কথা বা কোনো লাইন যদি না বুঝো, কোনো প্রশ্ন যদি থাকে, সেইগুলা তোমরা আমাকে প্রশ্ন করার সুযোগ পাবে। সেই ক্ষেত্রে তোমরা লাইভে আমাকে প্রশ্ন করতে পারবে। আশা করি সবাই ভালো থাকবে। আর এই অংশটুকু তোমরা খুব ভালো করে পড়ে আত্মস্থ করবে, এবং এখান থেকে এমসিকিউ, জ্ঞানমূলক কিংবা সৃজনশীল যাই আসুক, যাতে তোমরা অ্যান্সার করতে পারো সেই দিকটা খেয়াল করে খুব মনোযোগ দিয়ে খুব ভালোভাবে তোমরা কি করবে, পড়বে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় শেষ করছি।